স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। ঈদের বাকি একদিন, সকাল থেকেই পথে পথে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড়। পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটছেন ট্রেন, বাস আর লঞ্চ ধরতে। অবস্থা পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। সবাই সহযোগিতা করলে পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব বলে মনে করেন তিনি। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহী, চট্টগ্রাম ও পঞ্চগড়গামী ট্রেনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের জনস্রোত নেমেছে বিমানবন্দর রেল স্টেশনে। তবে কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে কাউকে টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হয়নি। এদিকে সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড়। এবার কালো বাজারে টিকিট বিক্রির অভিযোগ না থাকলেও আছে বাস সংকট। কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করছেন যাত্রীরা। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী রেদওয়ানুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। রেদওয়ান, যাত্রী ভোগান্তি হচ্ছে কিনা এবং বাস সময় মতো ছাড়ছে কিনা জানাবেন। গাবতলী বাস টার্মিনালের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রীদের যে ভোগান্তির কথা যেটি আপনি বললেন, সেটি হলো যে টিকিটের একটা সংকট রয়েছে এবং যারা টিকিট পেয়েছেন তারাও কিন্তু যেতে পারছেন না, কারণ বাস নির্ধারিত সময়ে আসেনি। এই সমস্যাটা আমরা সকাল থেকেই দেখেছি। একটু আগে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন এবং তিনি এই সমস্যাটি সমাধান করার একটি আশ্বাস দিয়েছেন। একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ঈদকে সামনে রেখে এই গাবতলী বাস স্ট্যান্ডের আশপাশের এলাকায় যে তীব্র যানজটের সৃষ্টি হয় সেটি কিন্তু এবার নেই। আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে ট্রাফিক কার্যক্রমের পাশাপাশি সেনা সদস্যরা কিন্তু এখানে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছেন এবং আমরা দেখেছি যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাব, পুলিশ এবং সেনা সদস্যরা তৎপর রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট ভালো অবস্থা থাকলেও যাত্রীদের কিন্তু একটি অভিযোগ যে তারা আসলে সম্ভাব্য টিকিটটি পাচ্ছেন না। আমরা এখানে কথা বলেছি, তারা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বাড়তি ভাড়া এবার নিতে পারছেন না, এজন্য কেউ কেউ বাসের কৃত্রিম সংকট তৈরি করেছেন। এবং আমরা এখানে কথা বলে জানতে পেরেছি যে এখনই যেহেতু টিকিটের একটি সংকট রয়েছে, কিছুক্ষণ পরে আজকে আপনি জানেন যে গার্মেন্টস ছুটি হবে, সেই গার্মেন্টস যখন ছুটি হবে তখন কিন্তু যাত্রীদের চাপ বাড়বে। বিকেল হলে তখন আরও অনেক মানুষ আসলে টিকিটের সংকটে ভুগবেন এবং তখন পরিস্থিতি খারাপ হতে পারে। এই বিষয়টিও আমরা কথা বলেছি সেনাবাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সাথে। তারা বলেছেন এই বিষয়টি তারা মাথায় রেখেছেন এবং কি করে বিকেল পর্যন্ত তারা পরিস্থিতির উন্নতি করতে পারেন সেটি তারা দেখছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রেদওয়ান আপনাকে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। আর 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য 10,000-এর বেশি লোকবল ও প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা হয়েছে। সকালে জাতীয় ঈদগাহে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। বলেন, জাতীয় ঈদগাহে প্রধান জামাত হবে সকাল 7:30টায়। আর আবহাওয়া অনুকূলে না থাকলে বায়তুল মোকাররমে 8টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একসাথে ঈদের নামাজ পড়তে পারবেন 35,000 মুসল্লি। এছাড়া ঈদের জামাত নিরাপত্তার জন্য হুমকি এমন বস্তু না আনার পাশাপাশি বর্জ্য অপসারণে সবার সহযোগিতার আহ্বান জানান তিনি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে। এখানে আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো রকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না। বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কোরবানির দিন বিকেল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব। ঈদের বাকি আর একদিন, রাজধানী সহ সারা দেশে তাই জমজমাট কোরবানির পশুর হাট। কোরবানির পশু হাটের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে টিটু। টিটু, ঈদের তো আর একদিন বাকি, কেমন দেখছেন বেচা কেনা জানাবেন। বৃষ্টির হানা যেন ক্রেতা বিক্রেতার পিছু ছাড়ছে না। বৃষ্টির জন্য কিন্তু মারাত্মক বিঘ্নিত হচ্ছে এই গরুর হাটের বেচা কিনা। আজকেও 11:30 থেকে 1:45 পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে, যা সমস্যা আমাদের পড়তে হয়েছে। কৌরি, আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাকাসুরা হাটে। এই হাটটা খুব পুরাতন হাট, আর এখানে বেচা কিনা অলরেডি শুরু হয়েছে, কারণ এখন একদিন বাকি। ক্রেতা যেমন তার যাচাই বাছাই শেষ করেছেন, বিক্রেতারাও কিন্তু তারা দাম দেখেছেন, হাঁকেছেন যে কত দাম ক্রেতার কাছ থেকে নেওয়া যায়। কিন্তু এখন যে ক্রেতা যে গরুটা পছন্দ করছেন সেই গরুটা দর কষাকষি করে
সে কিন্তু নিয়েই বের হচ্ছেন। এই গরুর হাটে কিন্তু একেবারে সর্বনিম্ন 50,000 টাকা শুরু করে একেবারে 5.5 লাখ টাকার পর্যন্ত গরু উঠেছে, যে গরুগুলোর পূর্বে গত 2 দিন যে ঊর্ধ্বমূল্য ছিল সেই গরুগুলোর দাম কিন্তু এখন কিছুটা হলেও সহনীয় পর্যায়ে, একেবারে কমেছে সেটা বলা যাবে না, মোটামুটি সহনীয় পর্যায়ে চলে এসেছে। আমার সাথে কথা হয়েছে ক্রেতা বিক্রেতার সাথে। তা ক্রেতারা গতানুগতিক ধারায় তাদের অভিযোগ জানিয়েছেন যে গত বছরে যেভাবে দাম ছিল সেভাবেই তারা দামটা আরো বাড়িয়ে হাঁকছেন, মানে লাভ্যাংশ কোনোভাবে বিক্রেতারা কমাতে চাচ্ছেন না। আর বিক্রেতারা বলছেন যে প্রতি বছর কিন্তু গরুর যে খাবার রয়েছে, ওষুধ রয়েছে, যানবাহন রয়েছে, যে শ্রমিক রয়েছে, এগুলোর টাকা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেগুলো ম্যানেজ করে তারপর তারা যে কষ্ট করছে সেই কষ্ট সবকিছু বিক্রি করেই কিন্তু তারা একটা লাভ্যাংশ তুলে নিচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে আগের মতো সেই লাভ্যাংশ নাই। এখানে গরু নিয়ে এসেছেন বিভিন্ন খামারি রয়েছেন এবং আছেন নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারে, যেখানে 2-1টি গরু বছরে লালন পালন করে তারা সচ্ছলতার মুখ দেখেন। তারা কিন্তু যারা নিম্নবিত্ত, যাদের আমরা বলি গৃহস্থী, এই গৃহস্থীর ঘর থেকে যে গরুগুলো এসেছে সেই গরুগুলো কিন্তু তারা অলরেডি ছেড়ে দিয়েছেন। এবং বিভিন্ন বরিশাল নগরীতে 4টি সহ বরিশাল জেলার 10 উপজেলা মোট 93টি কিন্তু হাট বসেছে। সব হাটেই কিন্তু বেচাকেনা শুরু হয়ে গেছে। কৌরি, ধন্যবাদ টিটু আপনাকে। আজ পবিত্র হজ, লাখো মুসলিমের সমবেত কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ফজরের নামাজ আদায় করে আরাফাতের ময়দানে যাচ্ছেন হজ যাত্রীরা। আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন বিশ্ব থেকে জড়ো হওয়া মুসলমানরা। একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হজ প্রত্যাশীরা। সেখানে আরাফাতের ময়দানে মসজিদে নামিরাতে হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড ইসলামী মসজিদের ইমাম শেখ মাহের আল মুকাইলি। শুক্রবার পশু কোরবানির পর ইহরাম ছাড়বেন এবং জামারায় পাথর নিক্ষেপ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ শুরুর প্রথম দিন থেকে এখন পর্যন্ত রোদের তীব্রতা না থাকায় ক্লান্তিহীনভাবে চলছে হজ যাত্রা। হজ পালন করতে মক্কায় অবস্থান করছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এবারের হজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন ধর্ম উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। বুধবার রাতে তার হাতে এ নথি তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। 1981 সালের 31শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় 1.5 বিঘা জমির উপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ফিরোজা নামের যে বাড়িতে থাকেন সেটির কাছেই। গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও তার নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়। প্রায় 1 মাস দেশে অবস্থানের পর লন্ডনে ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বেলা 11:05 কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সেখানে স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন। এর আগে সকাল 9টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে ডাক্তার জুবাইদা রহমান রওনা হলে জানান প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। বুধবার সকালে মায়ের প্রতিষ্ঠিত স্কুল সুরভি শিক্ষার্থীদের একটি অনুষ্ঠান ও বিকেলে নিজ বাসায় পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন জুবাইদা রহমান। এর আগে 17 বছর গত 6 মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। এদিকে বুধবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দেন হাইকোর্ট। নিরাপত্তা পরিষদে উত্থাপিত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র। বুধবার ওই প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এই উদ্যোগ ভেস্তে গেছে। ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। নতুন প্রস্তাবে সব পক্ষের মাধ্যমে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। পাশাপাশি হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়। এছাড়া গাজায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তুলে ধরে প্রস্তাবটিতে গাজায় মানবিক সাহায্য প্রবেশের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি করা হয়েছিল।
ইরান, আফগানিস্তান ও মিয়ানমার সহ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার থেকে কার্যকর হবে এই আদেশ। পুরোপুরি নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এছাড়া আরও 7টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।